Good evening, students. Welcome to your own YouTube channel সেলফ স্টাডি। আজকে আমরা ক্লাস 12-এর খুব সুন্দর একটা কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিমবার্ড এটি আলোচনা করব। তো এই কবিতাটা আলোচনা করার আগে আমরা কবি সম্পর্কে এবং কবিতাটার বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করে নেব। তো প্রথমে কবি সম্পর্কে আসি। আর্থার রিমবার্ড একজন ছিলেন ফ্রেঞ্চ পোয়েট। আর্থার রিমবার্ডকে ইনফ্যান্ট শেক্সপিয়ার বা নবজাতক শেক্সপিয়ারও বলা হয়, কেননা খুব অল্প বয়সেই তিনি খুব সুন্দর কবিতা লিখতেন। এই কবিতাটা লেখার ঠিক 1 বছর আগে পর্যন্ত তিনি ডাচ কলোনিয়াল আর্মির একজন পদাতিক সৈন্য ছিলেন। তাই জন্য তিনি কিন্তু খুব কাছ থেকে যুদ্ধের ভয়াবহতাটা অনুভব করেছিলেন। তো এখান থেকে আমরা এই জিনিসটা একটু বুঝতে পারছি, যখনই যুদ্ধের ভয়াবহতাটা এই কথাটা বললাম, তাহলে এটা কি যুদ্ধর বিপরীতে কথা বলে। মানে এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা হলো একটা অ্যান্টি ওয়ার পোয়েম। অ্যান্টি ওয়ার পোয়েম বলতে যেই সব কবিতাগুলো যুদ্ধের বিরোধিতা করে সেগুলোকে অ্যান্টি ওয়ার পোয়েম বলে। আরেকটা বিষয় যেটা জেনে রাখা দরকার কবি সম্পর্কে, তা হলো আর্থার রিমবার্ড 16 থেকে 20 বছর, এই 4টি বছর তার সেরা কবিতাগুলো কিন্তু তিনি লিখেছিলেন। এই 20 বছরের পরে তিনি কিন্তু আর কোনো কবিতা লেখেননি। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা কিন্তু মূলত ফ্রেঞ্চ ভাষায় লেখা, আর এটির ইংরেজি অনুবাদ করেছিলেন পল স্কিমেট। তোমরা বইয়ের পাশে একটু লিখে নিতে পারো এই বানানটা, পল স্কিমেটটা PAUL, পল স্কিমেট, SCHMIDT। এই কবিতাটা সম্পর্কে আরেকটু বলি। এই কবিতাটা হচ্ছে ইটালিয়ান সনেট ফর্ম, ইটালিয়ান সনেট ফর্মে লেখা। ইটালিয়ান সনেট ফর্ম বলতে কি, সেখানে দুটো ভাগ থাকবে, একটা হচ্ছে অক্টেভ, একটা সেস্টেট। তাহলে কি অক্টেভ মানে প্রথম 8টা লাইন অক্টেভ এবং পরের 6টা লাইন হচ্ছে সেস্টেট। কিন্তু একটা বিষয় এখানে লক্ষ্য করার, যে প্রথম যে 8টা লাইন রয়েছে সে 8টা লাইন কিন্তু 4টে করে দুটো স্ট্যাঞ্জাতে বিভক্ত, এবং পরের 6টা লাইন 3টে লাইন করে দুটো স্ট্যাঞ্জাতে বিভক্ত। এবার কবিতাটার বিষয়বস্তু সম্বন্ধে একটু বলি, মানে কবিতাটা কি নিয়ে, মানে মূল থিম কি কবিতাটার। এই কবিতাটার 3টে থিম আমরা পাবো। ফার্স্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন ফর নেচার, মানে কি প্রকৃতির গুণগান। 2 নম্বর অ্যাকসেপ্টেন্স অফ ডেথ, মানে কি মৃত্যুর গ্রহণযোগ্যতা। এবং 3 নম্বর হচ্ছে ব্রুটালিটি অফ ওয়ার বা ফিউটিলিটি অফ ওয়ার, মানে কি যুদ্ধের ভয়াবহতা। এবার ধীরে ধীরে আমরা কবিতাটা লাইন বাই লাইন অ্যানালিসিসের দিকে এগিয়ে যাই। বইটা তোমরা সামনে খুলে নিবে, লাইন বাই লাইন এবার আমরা দেখছি। এ স্মল গ্রিন ভ্যালি, একটা কি ছোট্ট সবুজ উপত্যকা, হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা ছোট্ট জলধারা ধীর গতিতে বয়ে যাচ্ছে। এই স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটা সবুজ উপত্যকা যেখানে জলধারা, স্ট্রিম মানে হচ্ছে একটা জলধারা, ধীর গতিতে বয়ে যাচ্ছে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এবং কি পিছনে ছেড়ে যাচ্ছে কি একটা দীর্ঘ রূপলি গোছা। স্ট্র্যান্ডস বলতে মেয়েদের যে চুলের গোছা হয় সেটাকে স্ট্র্যান্ডস বলে, ঠিক আছে। তাহলে এইখানে কি রূপলি গোছা ছেড়ে যাচ্ছে অন দ্য ব্রাইট গ্রাস, সেই উজ্জ্বল ঘাসের মধ্যে। তাহলে এইখানে একটা খুব সুন্দর জলচিত্র, ঠিক আছে। কবি কিন্তু পাঠকদের মনে, আমাদের মনে কিন্তু
ফুটিয়ে তুলছেন এই লাইনের মাধ্যমে। প্রকৃতির একটা খুব সুন্দর জলছবি তিনি কিন্তু আমাদের ফুটিয়ে তুলছে। কীরকমভাবে একটু তোমরা লক্ষ্য করো। মানে কি সেই জলছবিটার মধ্যে কবি কী ধরনের বর্ণনা দিচ্ছেন? বর্ণনা দিচ্ছেন কি একটা সবুজ উপত্যকা, মানে ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। উপত্যকাটা কি সবুজ, মানে সেইখানে প্রচুর সবুজ গাছপালা রয়েছে, ঠিক আছে, যেখানে একটা জলধারা ধীরে ধীরে বয়ে চলেছে। সেই জলধারাটাতে যখন সূর্যরশ্মি এসে পড়ছে তখন কি সেটা চিকচিক করছে রূপোর মতো, তাই জন্য কিন্তু এখানে সিলভার ব্যবহার হয়েছে। এবং যখন সূর্যালোকটা তখন পড়ছে তখন সেই জলরাশিটা পিছন দিকে কি একটা সিলভার স্ট্র্যান্ডস, মানে কি একটা রূপলি গোছার মতো ছেড়ে যাচ্ছে, মানে ওই উজ্জ্বল ঘাসের ওপর দিয়ে যখন সেটা বয়ে যাচ্ছে, কবি এইভাবে কিন্তু জলচিত্রটা পাঠকদের মনে এই লাইনটার মাধ্যমে ফুটিয়ে তুলছেন। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। মানে কি উপত্যকাটার চারপাশে কি বিভিন্ন উঁচু উঁচু পর্বত দিয়ে ঘেরা থাকে। তো পর্বতে মনে হচ্ছে যেন পর্বতের চূড়ো থেকে সূর্যরশ্মি কি ফ্রম দ্য মাউন্টেন টপ, মানে কি পর্বতের চূড়ো থেকে কি হচ্ছে দ্য স্ট্রিম দ্য সানরাইজ, মানে কি সূর্যরশ্মি যেন বয়ে আসছে, মানে পর্বতের উপর থেকে আমরা কি জানি ঝর্ণা বয়ে আসে, সেরকম করে এইখানে কবি কি বলছেন যে পর্বতের উপর থেকে যেন সূর্যরশ্মি বয়ে আসছে। অ্যান্ড দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এবং কি তারা সেই হলো বলতে সেই ভ্যালিটাকে কিসে আলোতে পরিপূর্ণ করে তুলছে। তাহলে কি এই প্রথম স্ট্যান্জাতে আমরা খুব সুন্দর কবি একটা প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুললেন, একটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য তিনি কিন্তু ফুটিয়ে তুললেন। এবার আমরা নেক্সট স্ট্যান্জাতে চলে আসব। এ সোলজার ভেরি ইয়ং, মানে কি একজন সৈন্য, খুবই অল্প বয়স্ক একজন সৈন্য, লাইজ মাউথ ওপেন, এ সোলজার ভেরি ইয়ং, মানে কি একজন সৈন্য খুবই অল্প বয়স্ক, লাইজ ওপেন মাউথ, মানে কি মুখ খুলে শুয়ে আছে, হাঁ করে শুয়ে আছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, এবং কি তার মাথার নিচে কি রয়েছে একটা বালিশটা কিসের? মেড অফ ফার্ন, মানে ফার্ন গাছের। মানে এখানে প্রকৃতি কি করেছে, প্রকৃতি যে উপত্যকাতে সে মারা গেছে সেইখানে যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতিটা তার জন্য বালিশের ব্যবস্থা কিসের মাধ্যমে করেছে? ফার্ন, মানে একগুচ্ছ ফার্ন। সেই ফার্নটা সেই সৈন্যর কাছে কি করেছে? একটা বালিশের রূপ ধারণ করেছে, সেইখানে মাথা দিয়ে কিছু অ্যাসলিপ, মানে কি সেইখানে ঘুমিয়ে রয়েছে। স্ট্রেচ ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, মানে কি ছড়িয়ে দিয়েছে, মানে কি সৈন্যটা নিজেকে ছড়িয়ে দিয়েছে কোথায়? ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। তো হেভি আন্ডারগ্রোথ কথাটা এর আগেই আমরা আলোচনা করেছি যে উপত্যকাটা কেমন গ্রিন, মানে কি সেইখানে গাছপালার কোনো কমতি নেই। এখানে হেভি আন্ডারগ্রোথ বলতে সেই সৈন্যটা যেইখানে শুয়ে আছে তার নিচে প্রচুর পরিমাণে ঘাস, ঠিক আছে, ছোট ছোট গাছপালা রয়েছে, সেগুলো তার কি গদি হিসাবে কাজ করছে। মানে আমরা যখন বাড়িতে শুই তখন কি মাথার উপরে বালিশ থাকে, ঠিক আছে, বিছানাতে কি থাকে? গদি থাকে। এইখানে প্রকৃতি ঠিক সেই সৈন্যটার জন্য বালিশের ব্যবস্থা করেছে কিসের মাধ্যমে? সেই ফার্ন গাছের মাধ্যমে। এবং সেই উপত্যকার যে ফ্লোর উপত্যকার যে মেঝেটা সেইখানে প্রচুর পরিমাণে ঘাস এবং ছোট ছোট গাছপালা, সেটা গদি রূপে কার কাছে এসেছে? সেই গদি রূপে সেই সৈন্যটার কাছে। তাহলে প্রকৃতি এইখানে তার জন্য একটা খুব আরামদায়ক একটা বিছানার ব্যবস্থা কিন্তু করেছে সেই সৈন্যটার জন্য। কিন্তু তারপরের লাইনটাতে একটু দেখবে, পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, মানে কি সেইখানে বিবর্ণ হয়ে, মানে সেই সৈন্যটা কিন্তু কি বিবর্ণ, কালারলেস। পেল কথাটা মানে হচ্ছে কালারলেস, বিবর্ণ। তাহলে আমরা এই পেল শব্দটা কেন ব্যবহার করলে এটা একটু পরে আসছি, তার আগে লাইনটা একটু বুঝে নিই। পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, মানে কি সেইখানে সেই উষ্ণ সবুজ সূর্যসিক্ত, শোক কথাটার মানে হচ্ছে ভেজা, সূর্যসিক্ত বিছানাটা। তাহলে বিছানাটা কি ভেজা? না। এইখানে কি বলছে যে উপত্যকাটার মাঝে সে শুয়ে আছে, যে বিছানাটা প্রকৃতি তার জন্য করেছে, সেইখানে কি সূর্যরশ্মি এতটাই ছড়িয়ে রয়েছে, মানে সেইখানে
সেটাকে বলছে কি সূর্যরশ্মিতে সম্পূর্ণ ঢেকে থাকা তার বিছানাটা, সেই সবুজ, এবং সেই সূর্যরশ্মি থাকার জন্য সেই বিছানাটা কি ওয়ার্ম, মানে কি একটা উপত্যকা আমরা জানি পাহাড়ি এলাকা, সেইখানে একটা ঠান্ডা হয়, সেইখানে ঘুমানো কারো পক্ষে সম্ভব না, কিন্তু এখানে প্রকৃতি কি করেছে, প্রকৃতি এইখানে উষ্ণ সবুজ সূর্যসিক্ত বিছানা তৈরি করেছে। সেই বিছানাটায় সেই সৈন্যটা শুয়ে আছে বিবর্ণ হয়ে, পেল হয়েছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট স্ট্যান্ডাতে আসছি, দেখি। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো রয়েছে ফুলেদের মাঝে, মানে যেই সৈন্যটা সেইখানে শুয়ে আছে, সেইখানে তার পাটা যেইখানে ছড়িয়ে রয়েছে, সেইখানে প্রকৃতির যে ছোট ছোট গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল রয়েছে, সেই ফুলের মাঝখানে সে তার কি পাটা ছড়িয়ে আছে। হিজ স্লিপস, মানে কি সে ঘুমোচ্ছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, তার হাসিটা যেন একজন নবজাতকের মতো। ইনফ্যান্ট মানে হচ্ছে নবজাতকের, মানে তার হাসিটা কিসের সঙ্গে তুলনা করলেন কবি, নবজাতকের সঙ্গে, ইনফ্যান্টের সঙ্গে। এবার ড্যাশ দিয়ে সেই নবজাতকের মতো সৈন্যর হাসিটা কেমন সেটার বর্ণনা দিচ্ছি। জেন্টাল মানে কি একটা খুবই মৃদু, জেন্টাল এটা একটু ব্যাখ্যা করার জন্য বলি, আমরা যারা বড়রা তারা যখন হাসি তখন কিন্তু হা 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 এরকম করে হেসে থাকি, ঠিক আছে, কিন্তু যারা বাচ্চারা একদম নবজাতক তারা যখন হাসে তারা কিন্তু একটা মৃদু হাসি হাসে, সেই হাসিতে কোনো শব্দ থাকে না, যেটা অন্যের কাছে বিরক্তির কারণ হয়, কিন্তু তাদের হাসিটা হয় মৃদু। আর কীরকম বলছে, উইথাউট গায়েল, মানে কি কোনো ছলনা ছাড়া তার হাসিটা নিষ্পাপ, মানে একটা নবজাতকের হাসিটা যেরকম মৃদু, ঠিক আছে, একদম নিষ্পাপ, কোনো ছলনা ছাড়া হাসি থাকে, সেই হাসির সঙ্গে তুলনা করেছে কবি এইখানে সেই সৈন্যটার হাসি, সেই প্রকৃতির করে দেওয়া বিছানার ওপর শুয়ে এইভাবে সে হাসছে। নেচার, এই শব্দটার মাধ্যমে কবি কিন্তু এইখানে কবির একটা সফট কর্নার পাওয়া যায় সেই সৈন্যটার প্রতি। কি বলছে একটু দেখো। নেচার মানে প্রকৃতির উদ্দেশ্যে কবি বলছেন, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রেখো, সেই সৈন্যটাকে উষ্ণ রেখো। হি মে ক্যাচ কোল্ড, তার হয়তো ঠান্ডা লেগে যাবে। তাহলে এই প্রথম তিনটে যে স্ট্যান্জা আমরা পেলাম, এতদূর পর্যন্ত কিন্তু আমরা কবিতার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড, মানে কি একটা পজিটিভ অ্যাটিটিউড কিন্তু পেলাম, কিন্তু যখনই আমরা ফোর্থ স্ট্যান্জাতে আসবো তখনই কিন্তু একটা সম্পূর্ণ রকমের বিপরীত চিত্র আমরা পাবো। এবার তাহলে ফোর্থ স্ট্যান্জাতে আসি। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, মানে কি ভন ভন করতে থাকা পতঙ্গরা, হামিং মানে হচ্ছে ভন ভন, মানে মশা মাছিকে দেখেছি আমরা যখন শুয়ে থাকি তখন কিন্তু আমাদের কানের পাশে ভন ভন যে শব্দটা সেটাকে বলছে কি হামিং, ঠিক আছে, সেই হামিং ইনসেক্ট মানে কি ভন ভন করতে থাকা। আমরা যদি কোনো সময় ঘুমোই, আমাদের কানের পাশে যদি কোনো সময় কোনো পতঙ্গরা ভন ভন করে, আমরা কি ঘুমাতে পারবো? কিন্তু সেইখানে ভন ভন করতে থাকা পতঙ্গরা তার ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামের কিন্তু কোনো বিরক্তি ঘটাচ্ছে না, মানে পতঙ্গগুলো ভন ভন করছে কিন্তু তার বিশ্রামের কিন্তু কোনো বিরক্তি আসছে না। এই লাইনটা একটু দেখবে, আমরা পরে একটু বলে দিচ্ছি, ঠিক আছে। হি স্লিপস ইন সানলাইট, মানে কি সে সূর্যলোকের মধ্যে শুয়ে আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত বুকের ওপর, নিয়ে শুয়ে আছে। অ্যাট পিস মানে কি শান্তিতে, প্রচণ্ড শান্তিতে একটা হাত বুকের ওপর নিয়ে সে শুয়ে আছে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, মানে কি আর বুকের অন্য পাশে দুটো লাল গর্ত, রেড মানে হচ্ছে লাল আর টু হোলস মানে হচ্ছে গর্ত। এখানে রেড কেন ব্যবহার করলো? রেড হচ্ছে সিম্বলাইজ করছে ব্লাডকে, আর টু রেড হোলস মানে কি দুটো রক্তের ছিদ্র, মানে হোলস বলতে এখানে কি বলছে, এইখানে যে কাউকে যদি গুলি মারা হয় তাহলে সেইখান দিয়ে একটা ছিদ্র হবে এবং সেখান থেকে রক্ত বেরোবে, তাহলে কি এইখানে হোলস বলতে বুলেটের দ্বারা, বন্দুকের বুলেটের দ্বারা হওয়া ছিদ্র। তাহলে এবং তার বুকের দুই পাশে কি দেখা যাচ্ছে, একটা মানে দুটো তোমার লাল ছিদ্র, মানে কি সে তাকে দুটো গুলি মারা হয়েছে এবং সে
মারা গেছে। তাহলে এই ফোর্থ স্ট্যাঞ্জাটার প্রথম লাইনটাতে আবার একটু আমি আসছি, মানে কেউ যদি যখন মারা যায়, মানে সাধারণত মানুষ যখন ঘুমায় তখন তার কানের পাশে যদি ইনসেক্টরা মানে পতঙ্গরা যদি ভনভন করে তার কিন্তু ঘুম হবে না। কিন্তু এইখানে যেহেতু সেই সোলজারটা মারা গেছে, তার চারপাশে যে পতঙ্গগুলো ভনভন করছে, সেই ভনভন করাতেও কিন্তু সেটার রেস্ট, মানে সেই যে মারা গেছে তার কিন্তু রেস্টের কিন্তু তার কোনো বিরক্তি হচ্ছে না। সে নিশ্চিন্তে সেই সূর্যালোকে ঘুমোচ্ছে, তার একটা হাত বুকের ওপর দিয়ে, এবং তার বুকের অন্য পাশে দেখা যাচ্ছে দুটো লাল ছিদ্র, মানে কি উন্ডস মেড বাই বুলেটস, মানে কি গুলি মারার ফলে যে আঘাত হয়েছে, দুটো আঘাত, দুটো লাল রক্তময় দুটো আঘাত, দুটো গর্ত, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এইখানে প্রথম 3টা স্ট্যাঞ্জার পরে হঠাৎ করে কিন্তু কবি এইখানে যুদ্ধের ভয়াবহতা কিন্তু তুলে ধরছেন। হঠাৎ করে কবি এখানে বলতে চাইছেন যে যুদ্ধের ফলে একটা তাজা সুন্দর যুবক ছেলে হারিয়ে গেল চিরতরে। যুদ্ধ শুধুমাত্র কিন্তু ধ্বংস টেনে আনতে পারে, যুদ্ধ কোনো সময় ভালো হতে পারে না, যুদ্ধ শুধুমাত্র জীবন হানি ঘটায়। এই কবিতাটা হলো একটা পারফেক্ট অ্যান্টি ওয়ার পোয়েমের এক্সাম্পল। তাহলে এইখানে আর্থার রিম্বার্ট কিন্তু প্রথমে প্রকৃতির বর্ণনা দিয়ে ধীরে 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 পজিটিভ অ্যাটিটিউড তৈরি করে ধীরে ধীরে কিন্তু ক্লাইম্যাক্সে এসে যুদ্ধের যে ভয়াবহতাটা সেটা হঠাৎ করে তুলে ধরলেন পাঠকদের মনে। থ্যাংক ইউ। এটা কিন্তু তোমরা বাড়িতে ভালো করে দেখবে।